কলকাতার সেই পুরনো দোতলার ঘরটা আমার কাছে আর কেবল বসবার ঘর নয়, যেন একটা জীবন্ত চিত্রনাট্যের মঞ্চ। দেয়ালগুলো চুপচাপ শুনে চলে শত শত অলৌকিক গল্প, আর পুরনো কাঠের চৌকিতে বসা তারানাথতান্ত্রিক সেই সব গল্পের একমাত্র জীবন্ত সাক্ষী। জুলাই মাসের শেষ দিকের এক সন্ধ্যায় আমি আর কিশোরী সেই ঘরে ঢুকলাম গল্পের সন্ধানে। আকাশে তখন হালকা মেঘ, রাস্তায় ভিজে বাতাস। তারানাথ বসেছিল সিগারেটের ধোঁয়ার ভেতরে, একেবারে স্থির চোখে, যেন অন্য কোথাও তাকিয়ে। সেই দৃষ্টিতে একটা অদ্ভুত মায়া ছিল। চারি পাশের ঘরে চা তৈরি করছিল, আর আমরা বসে পড়লাম আমাদের নির্ধারিত জায়গায়, ছোট কাঠের টুলে। সেই সন্ধ্যায় কিছুটা গা ছমছমে আবহ ছিল। জানি না আবহাওয়ার জন্য, না তারানাথের চোখে লেগে থাকা কুয়াশার মতো পুরনো স্মৃতির জন্য। সে একটানা তাকিয়ে থেকে বলল, শীতলগুড়ির নাম শোনা হয়েছে কোনোদিন? সেখানে একটা ভয়ানক ঘটনার সামনাসামনি হয়েছিলাম। আমি না সূচক মাথা নাড়লাম। কিশোরী হালকা ঠাট্টার স্বরে বলল, উফ, আবার একটা ভূতের গল্প। তারানাথ একটু হেসে পাসিং শো ধরাল, তারপর ধীরে বলল, ভূত না হে কিশোরী, এটা আরো ভয়ানক কিছু। তারানাথ শুরু করল। শীতলগুড়ির একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, দার্জিলিং থেকে প্রায় 20 মাইল দূরে। কিন্তু পর্যটকরা সে পথ চেনে না। ওখানে আমি গিয়েছিলাম বছর 25 আগে, তন্ত্র সাধনার একটা বিশেষ সূত্রের খোঁজে। তখন অনেক জায়গা ঘুরতাম, অনেক অভিজ্ঞতা হতো। কিছু ভাষায় প্রকাশ করতে পারি, আর কিছু করতে পারি না। সেই সময় একটা বিশেষ মন্ত্রযোগে তৈরি ছায়ার দেহ নামে এক তান্ত্রিক কলার খোঁজ করছিলাম। শোনা গিয়েছিল এক নেপালি সাধক জাংপা লামা এই কৌশলে নিজেকে দেহমুক্ত করে এক অদ্ভুত অস্তিত্বে রূপান্তরিত করেছিল। তার শেষ বাসস্থানই ছিল শীতলগুড়ির এক জমিদার বাড়ি। সে বাড়ির কথা কেউ মুখে বলতো না। তার আশেপাশে লোকজন রাতে হাঁটতো না। বলা হতো, সূর্য ডোবার পর যে ওখানে ঢোকে সে আর ফেরে না। আমি তখন ভয় ডর কিচ্ছু পেতাম না। সাহসও ছিল অফুরন্ত, আর কিছুটা ঔদ্ধত্য মিশেছিল তাতে। মনে করতাম, যা অন্যের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে তা শুধু সম্ভব যে তাই নয়, নিয়ন্ত্রণযোগ্য। শীতলগুড়ি পৌঁছতে সময় লেগেছিল তা প্রায় 2 দিন। শেষটুকু হাঁটতে হয়েছিল, কারণ গাড়ি রাস্তা ছিল না। চারিদিকে গভীর জঙ্গল, মাথার ওপরে চিরকালীন মেঘে ঢাকা পাহাড়। এক অদ্ভুত নিস্তব্ধতা সবসময় চারপাশে। পাখির ডাক পর্যন্ত দূরে দূরে শোনা যায়। জমিদার বাড়িটা দাঁড়িয়ে ছিল একটা উঁচু টিলার উপর। ভেঙে পড়া চূড়া, ঝোপে ঢাকা সিঁড়ি, বাড়ির গায়ে কালো কালো ছোপ। জানলার কাঁচ ভাঙা। ঘরের ভেতর ঢুকতেই একটা শব্দ শোনা গেল। মেঝে যেন হাঁ করে ডাকছে, বলছে, আয়, আসবি না আমার কাছে, আয়।
আমার সঙ্গে তখন ছিল বেনি মাধব, একজন সন্ন্যাসী সুলভ ছাত্র। বয়সে ছোট, কিন্তু মন্ত্রতন্ত্র ভালোই জানত। ও ছিল উৎসাহী কিন্তু অনভিজ্ঞ। প্রথম দিন নিরুপদ্রবেই কাটল, তবে আশেপাশে কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছিল না, এমনকি ঝিঝি পোকার ডাকও নয়। পুরো গ্রামটাকে যেন অজানা কোনো মন্ত্র বলে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রাত 11টার সময় আমরা একটু বাইরে বেরোলাম। চাঁদের আলো ছিল অর্ধেক। তার নিচে দেখি বাড়ির পেছনে ছোট একটা নুড়ি বেছানো পথ চলে যাচ্ছে জঙ্গলের দিকে। সে পথে অদ্ভুত একটা ছায়া দেখা গেল, লম্বা, থমথমে। তার চলার ধরনটা যেন কোনো মানুষের নয়। ওটা একবার থেমে আমাদের দিকে তাকালো, তারপর মিলিয়ে গেল। বেনি মাধব কিছু বলল না, কিন্তু আমি জানলাম আমরা যাকে খুঁজছি সে ঠিক এইখানেই কোথাও আছে। সেই রাতেই প্রথম অদ্ভুত অভিজ্ঞতাটা ঘটে। ঘরের এক কোণে চক্র কেটে আমরা দুজন ধ্যানে বসেছিলাম। হঠাৎ করে দরজা আপনাতেই কেঁপে উঠল। জানলায় বাতাস ঢুকছে না, কিন্তু পর্দা ঠিকই নড়ছে। কোথাও থেকে ধীরে ধীরে এক ঘূর্ণির আওয়াজ আসছে, ঘর 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 ঘর। শরীর ঠান্ডা হয়ে আসছিল। অনুভব করলাম আমার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমরা কেউ পেছন ফিরে তাকাইনি। চক্র আঁকা জায়গাটা থেকেও বেরোয়নি। আমি মন্ত্র পড়তে লাগলাম, অন্তঃ জগতে শুদ্ধ পবিত্র নির্জীব, মা রক্ষা করো মাতৃনয়নী। ধীরে ধীরে শব্দ থেমে গেল। বেনি মাধব আমার দিকে তাকিয়ে বলল, গুরুজি, ওটা কি কোনো মানুষ ছিল? আমি কোনো জবাব দিতে পারলাম না, কারণ আমার মনে তখন একটাই প্রশ্ন চলছিল, এটা কি সেই জাংপালামা নাকি ভয়ানক কিছু? শীতলগুড়ির সেই জমিদার বাড়ির প্রথম রাত পেরিয়ে যাওয়ার পর আমি বুঝেছিলাম এটা কোনো সাধারণ প্রেতাত্মার উপস্থিতি নয়। এখানে যে শক্তি বিরাজ করছে সেটা গঠনগতভাবে ভিন্ন। যেন এককালে মানুষ ছিল, কিন্তু এখন আর সে মানুষের নিয়ম মেনে চলে না। সকালে আমরা উঠেই বেরোলাম গ্রামের ভিতরে, স্থানীয় মানুষের সাথে দেখা করতে। কেউ সোজাসুজি কিছু বলল না। ভয় যেন সবার কণ্ঠ রোধ করে রেখেছে। তবে এক বৃদ্ধ, নাম সোনমা, যার বয়স 80 ছাড়িয়ে গেছে, সে আমাদের দেখে নিজে এসে দাঁড়ালো। কাঁপা গলায় বলল, তোমরাও বাড়িতে থেকো না বাবু, সূর্য ডোবার পর ওই বাড়ি শ্বাস নেয়, আর সেই শ্বাস যার উপরে পড়ে সে আর মানুষ থাকে না গো বাবু, মানুষ থাকে না। আমি জিজ্ঞেস করলাম, বাবা বলতে পারেন জাংপালামা কে ছিল? সোনমার মুখে এক অদ্ভুত ছায়া নেমে এলো। বাবু, জাংপালামা ছিল এক সাধক। বহু বছর আগে
নেপাল থেকে এসেছিল। তখন আমরা ছোট। বলতো জীবনের শেষ সত্য সে পেয়ে গেছে। তার দরকার ছিল জায়গা যেখানে সে নিজের শরীর ত্যাগ করে ছায়া হয়ে থাকবে। জমিদারের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল, আর সেই বাড়িটায় থেকে সে এক তান্ত্রিক পরীক্ষা শুরু করেছিল। তারপর একদিন রাতারাতি সব শেষ। জমিদার উধাও, জাংপা লামাও উধাও, শুধু বাড়িটা রয়ে গেল। আর রয়ে গেল এক অদ্ভুত ভয়, যে সেখানে যায় সে আর ফিরে আসে না। আপনারাই প্রথম ওখানে এক রাত টিকে গেলেন। সেই দিন সন্ধ্যায় আমি আর বেণীমাধব প্রস্তুতি নেই। আমি মাটিতে আঁকি এক অদ্ভুত তান্ত্রিক চক্র, ভিতরে যন্ত্র স্থাপন করি। মন্ত্রপাঠের জন্য ব্যবহৃত ধূপ, বেলপাতা, শ্বেত শঙ্খ, আর মাঝখানে পিতলের ছোট প্রলেপ মোড়া তান্ত্রিক যন্ত্র, দ্রষ্টব্য দর্পণ, যার মাধ্যমে অদৃশ্য শক্তি প্রতিফলিত হয়ে ধরা দেয়। ঘরটা তখনও নিস্তব্ধ, বাতাস কেমন ভারী হয়ে আছে। ঘড়িতে তখন প্রায় রাত 1টা। হঠাৎ বেণীমাধব আমার কাঁধ ছুঁয়ে বলল, গুরুজি, জানালার কাছে ছায়া। আমি তাকিয়ে দেখি, হ্যাঁ, সেই ছায়া ফের এসেছে, কিন্তু এবার তার থেমে নেই, ধীরে ধীরে এগিয়ে আসছে ঘরের দিকে। শিকারী বাঘ যেন নিজের শিকারের গন্ধ পেয়ে গেছে। চোখ দুটো তার আগের চেয়েও তীব্র, 2 লাল জ্যোতির্বলয়ের মতো। আমি মন্ত্রপাঠ শুরু করি। ওং হিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির বিভীষণ পরিত্যাগ কর। ওং হিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির বিভীষণ পরিত্যাগ কর। ওং হিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির বিভীষণ। ছায়াটা দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, কিন্তু ঘরে ঢুকতে পারল না। আমার আঁকা চক্রের রক্ষা বলয় যেন বাধা দিচ্ছে তাকে। হঠাৎ সে গর্জে উঠল। না, এ কোনো পশুসুলভ গর্জন নয়। এ এক ধরনের ধাতব ও ভয়ঙ্কর গলা, যেন ভূগর্ভ থেকে উঠে আসা শত শত আত্মার আর্তনাদ। ঘরটা কেঁপে উঠল। মেঝের ফাঁক দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, বাতাস ঘুরছে, জানালার কাঁচ ভেঙে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। মন্ত্র উচ্চারণের গতি আরো বাড়িয়ে দিলাম। ওং হ্রিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির বিভীষণ পরিত্যাগ কর। ওং হ্রিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির বিভীষণ পরিত্যাগ কর। ওং হ্রিং বস্ত্রকরটি শ্রীম রুদ্রায় নমঃ অন্তবাহির। তখনই ঘটল অদ্ভুত ব্যাপার। আমার সামনেই সেই ছায়া ধীরে ধীরে রূপ পেতে লাগলো। মেঘের মতো আবছা গরমে দাঁড়িয়ে গেল এক বিশাল আকৃতি। তার মাথায় 2 বড় বড় শিং, চোখ আগুনের মতো, শরীর যেন ঘন কালো ছায়ার তৈরি। সে বলল না কিছুই, শুধু দেখলো আমাকে এক দৃষ্টে, নির্বাক হিংস্রতায়। আমার দর্পণে তখন তার প্রতিবিম্ব ভেসে উঠছে। তার প্রতিবিম্ব ছিল এক
বুদ্ধ ভিক্ষুর মতো। ধীরে ধীরে সেই ভিক্ষুর প্রতিবিম্ব মিলিয়ে গিয়ে ফুটে উঠল এক ভয়ানক মুখ, অর্ধেক মানুষ আর অর্ধেক জানোয়ারের মতো, যেন শাপথ বিশিষ্ট আত্মা যে মানব দেহ ছাড়িয়ে নিজের রূপ হারিয়েছে। হঠাৎ আমি এক মুহূর্তে বুঝতে পারলাম এটাই জাংপা লামা। এ এমন এক আত্মা যে দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চয় করে দেহহীন রূপে দানব হয়ে উঠেছে। এরম একমাত্র হয় যদি কেউ নিজের শক্তির ওপর নিয়ন্ত্রণ হারায়। জাংপা লামার সাথেও হয়তো তাই হয়েছে। আমি শেষ মন্ত্র পাঠে প্রবেশ করলাম। জাংপা শরণাগত হৃদয় তব বিষ্ণু মায়া দ্বারা শ্রিত। জাংপা শরণাগত হৃদয় তব বিষ্ণু মায়া দ্বারা শ্রিত। ধোঁয়া পাক উঠল ছাদের দিকে। দর্পণে এক তীব্র ঝলক খেলে গেল। তখন ছায়াটা এক বীভৎস চিৎকারে সব থামিয়ে দিয়ে উধাও হয়ে গেল। এক ঝলকে নিঃশেষ। ঘর তখন নিস্তব্ধ। বেণীমাধব মেঝেতে বসে আছে, মুখে স্তব্ধতা। আমি চোখ তুলে তাকালাম। সব শেষ। জানালার বাইরে ছড়িয়ে পড়ছে পবিত্র ভোরের আলো। তারানাথ থেমে গেল। ঘরে তখন এক নিঃশব্দ বাতাস বইছে। সিগারেটের শেষ অংশটা তার ঠোঁটে। নিঃশ্বাসে যেন আর ধোঁয়া বেরোচ্ছে না। আমি বললাম, তারপর? তারানাথ হালকা হেসে বলল, তারপর সকালে আমরা গ্রাম ছেড়ে চলে এলাম। সেই বাড়িতে আর কেউ কোনোদিন গেছে কি না জানি না, কিন্তু মনে হয় কিছু আত্মা কখনো যায় না। তারা নিজের তৈরি ফাঁদেই আটকে থাকে, যতদিন না কেউ এসে তাকে নিজের অস্তিত্ব স্মরণ করিয়ে দেয়। কিশোরী এখন আর হাসছে না। সে চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। তার মুখে এক অদ্ভুত অনুভূতি। ভয় নয়, বিস্ময় নয়, এক ধরনের বিনীত মেনে নেওয়া যে সবকিছুর ব্যাখ্যা থাকে না।